আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আজকে পৃথিবীতে এই শরতের শেষে যত লাল গোলাপ ফুল ফুটেছে সমস্ত লাল গোলাপ ফুলের শুভেচ্ছা। তোমরা যে যেখানেই থাকো না কেন, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে শুরু করছি আজকের গণিত জ্যামিতি ক্লাস। তো তোমরা সবাই কি প্রস্তুত? তো সবাই প্রস্তুত হয়ে নাও। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের সাথে আলোচনা করব জ্যামিতি ষষ্ঠ অধ্যায় এর সৃজনশীল প্রশ্ন নিয়ে। সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করার আগে তোমাদের সাথে পূর্ব পাঠের পুনরালোচনা হবে আর কি। আমরা একটু ব্যাকে ফিরে যাব যে আমি গত ক্লাসগুলোতে তোমাদের সাথে অনেকগুলো বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যেমন রেখা, রেখাংশ, রশ্মি, বিভিন্ন প্রকার কোণ, যেমন একান্তর কোণ, অনুরূপ কোণ, তারপরে আলোচনা করেছিলাম বিভিন্ন প্রকার ত্রিভুজ, 6 প্রকার ত্রিভুজ, কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার, বাহুভেদে ত্রিভুজ কত প্রকার, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আমার মনে হয় তোমাদের এগুলো মনে আছে। যদি মনে না থাকে তাহলে এগুলো বারবার করে কিন্তু ঝালাই করবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে ত্রিভুজের সর্বসমতার শর্ত। ত্রিভুজের সর্বসমতার শর্ত কয়টা? মোট 4টা। এবং তোমরা হয়তো জানলে তোমরা হয়তো একটু হবে, আরও আশ্বস্ত হবে যে এই যে 4টা কেন এত গুরুত্বপূর্ণ। যে জ্যামিতি, তোমাদের জ্যামিতি বইগুলোতে যত উপপাদ্য রয়েছে তার 70% উপপাদ্যে এই 4টি শর্ত অ্যাপ্লাই করা হয়েছে। কেমন? তাহলে 4টা শর্ত কতখানি গুরুত্বপূর্ণ চিন্তা করো। তার শর্তগুলো আরেকবার আমি মনে করিয়ে দিই। সেটা হচ্ছে বাহু, কোণ, বাহু। বাহু, কোণ, বাহু একটা শর্ত। তারপরে হচ্ছে কি কোণ, বাহু, কোণ একটা শর্ত। আরেকটা শর্ত হচ্ছে বাহু, বাহু, বাহু শর্ত। আরেকটা শর্ত হচ্ছে অতিভুজ বাহু শর্ত। এই 4টি শর্ত আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম, চেষ্টা করছি তোমাদেরকে ক্লিয়ার করার জন্য। আর তোমরা খুবই ভালোভাবে এই 4টি শর্ত আয়ত্ত করে নিবে, একেবারে ব্রেনের গভীরে ঢুকায় নেবে। কেমন? এই হচ্ছে বিষয়। তাহলে আজকে আলোচনা করব কি সৃজনশীল প্রশ্ন নিয়ে, কি করে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হয়। তো সৃজনশীল প্রশ্ন আলোচনা করার আগে আরেকটা কথা বলে নিই, আরো 2-1টা পয়েন্ট বলে নিই। এই যে সৃজনশীল প্রশ্নটাকে লিখি তোমাদের, তাহলে সুবিধা হবে। তাহলে সৃজনশীল প্রশ্ন জ্যামিতি, দেখো তাহলে জ্যামিতি, জ্যামিতি সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল জ্যামিতি সৃজনশীল প্রশ্ন। একটা সৃজনশীল প্রশ্ন আমি তৈরি করে উত্তর দেব, তোমরা মনোযোগ সহকারে, অত্যন্ত মনোযোগ সহকারে তোমরা দেখো এবং বুঝো, তোমাদের কাজে লাগবে। তাহলে প্রশ্নটা কি? মানে 1 নম্বর উদ্দীপক। তাহলে উদ্দীপকটা কি? যে একটি ত্রিভুজ, একটি এবিসি ত্রিভুজের একটি এ বি সি ত্রিভুজের
একটি এ বি সি, একটি এবিসি, এই যে ত্রিভুজ এবি, একটি, আচ্ছা ত্রিভুজ এবিসি এর একটি ত্রিভুজ এবিসি এর, আচ্ছা এটাকে আমরা এভাবে লিখি, ত্রিভুজ এবিসি এর আরো ছোট করে দেখি, ত্রিভুজ এ বি সি এর, ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর এবি এবং ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু কেমন দেখো, তাহলে ত্রিভুজ এ বি সি এর এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই, এই যে তাহলে ত্রিভুজ এ বি সি এর এবি এবং এসি বাহুর মধ্য বিন্দু যথাক্রমে ডি এবং ই, কেমন? আচ্ছা, এবার বিকোণ ও শিকোণের সমদ্বিখণ্ডক যথাক্রমে ই, তাহলে বিকোণ এবং শিকোণ, বিকোণ এবং শিকোণের সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক, তাহলে কি হলো? তাহলে বিকোণ এবং শিকোণের সমদ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, এই যে উদ্দীপক, এটা হলো কি উদ্দীপক? ত্রিভুজ এ বি সি এর এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই দাঁড়ি বিকোণ এবং শিকোণের সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে, এই যে পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, এই হলো উদ্দীপক। তাহলে এখন প্রশ্ন নম্বর ক নম্বর কি বলছে? চিত্র দাও, এই যে 2 মার্ক, চিত্র দাও, নম্বর কত? 2, ঠিক আছে, চিত্র দাও, চিত্র দিলে 2 পেয়ে গেলা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হলো সহজ মান। তোমরা জানো যে গণিতে সৃজনশীল প্রশ্নের 3টি অংশ, যেমন ধরো যে 1 নাম্বার, এরকম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এরকম মোট 10টি প্রশ্ন থাকে, 7টির উত্তর দিতে হয়, তাই না? তাহলে প্রত্যেকটা প্রশ্নের আবার 3টা করে অংশ। যেমন ধরো যে 1 নম্বর একটা প্রশ্ন, তাহলে 1-এর ক, এই যে একটা অংশ, যে চিত্র দাও, এটা কিন্তু উদ্দীপক অনুযায়ী উত্তর হতে পারে, উদ্দীপকের বাইরেও কিন্তু উত্তর হতে পারে। ক
ক নাম্বার। কিন্তু খ এবং গ অবশ্যই উদ্দীপক অনুসারে উত্তর দিতে হবে। তাহলে খ নম্বর কি হতে পারে? খ নম্বর হতে পারে যে প্রমাণ করো যে, প্রমাণ করো যে, প্রমাণ করো যে, তাহলে ইডি এবিসি, এবিসি, তাহলে ত্রিভুজে কি এ বি মধ্যবিন্দু কি আছে, যে বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই। তাহলে প্রমাণ করো যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান হাফ বিসি। এটা প্রমাণ করতে বলবে তোমাকে, কেমন? এটা একটা প্রমাণ। এটা হলো কি প্রয়োগ, কিন্তু এটা হচ্ছে একটু, এটা হচ্ছে প্রয়োগ এবং এটা একটু মধ্যম মানের কঠিন আর কি। আর গ নম্বরটা হচ্ছে আরেকটু কঠিন, হ্যাঁ, কিন্তু গ নম্বরও কিন্তু ওই উদ্দীপক অনুসারে উত্তর করতে হবে। তাহলে গ নম্বরে কি বলছে? গ নম্বরে প্রমাণ করো যে, প্রমাণ করো যে বি ও সি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। এই হলো একটা সৃজনশীল প্রশ্ন, কেমন? যারা তোমরা এই আমার ক্লাস করছো সরাসরি, তারা খাতায় উঠে নাও। এবং এটা যেহেতু ফেসবুকে থেকে যাবে, আমাদের পেজে থেকে যাবে, এই ভিডিওটা আমরা যদি না মুছে ফেলি তাহলে অনন্তকাল থেকে যাবে, ফেসবুকে থাকবে। এবং আমার ইউটিউব চ্যানেল আছে, ম্যাথামেটিক্স প্লাস নামে চ্যানেল খুলেছি, চ্যানেল আছে মেরাজুল ইসলাম ম্যাথামেটিক্স প্লাস। এটা দিয়ে সার্চ দেবা ইউটিউবে, তাহলে তুমি আমার চ্যানেলটা পেয়ে যাবা। আমার চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা আছে আগেরগুলো, এবং এটাও আপলোড করা হবে। তোমরা বারবার দেখে নিতে পারবে। এটা কিন্তু একটা বিশাল সুযোগ, তোমার বারবার দেখার সুযোগ থাকছে, কেমন? তোমরা বারবার দেখে তোমরা ভালোভাবে জেনে নিবে, তাহলে তোমাদের দেখবা তো পরীক্ষা কঠিন মনে হবে না। কারণ জ্যামিতি অনেকেই ভয় পায়। তোমাদেরকে একটা কথা বলি, একটা অমর বাণী আছে যে মহাবিশ্বের অমৃত বাণী, গণিতকে করেছে তুমি বিজ্ঞানের রানী, যে গণিতকে করে না ভয়, গণিত তাদের সাথে কথা কয়। হ্যাঁ, তাহলে মহাবিশ্বের অমৃত বাণী, গণিতকে করেছো তুমি বিজ্ঞানের রানী, যে গণিতকে করে না ভয়, গণিত তাদের সাথে কথা কয়। তাহলে তোমরা যদি গণিতকে ভয় না পেয়ে সত্যি সত্যি একটু মাথা খাটাও, একটু সময় ধরে চেষ্টা করো, তাহলে তোমাদের কাছে গণিত সহজ হয়ে যাবে, কেমন? এবং তুমি কখনোই বেকার থাকবে না। গণিত যারা জানে তারা কখনো বেকার থাকে না, কারণ তারা অন্য ছাত্রদেরকে প্রাইভেট পড়িয়ে টাকা ইনকাম করতে পারে, নিজের খরচ নিজে চালাতে পারে। অনেক ছেলে প্রাইভেট পড়িয়ে সংসারও চালায়, বাবা মামাকেও হেল্প করে, কেমন? তোমরাও পারবে। এই জন্য তোমরা যদি ভালো করে গণিত শিখো তাহলে কি বেকার থাকবে না, কেমন? তাহলে আমি কি মুছে ফেললাম, যেহেতু আমাকে তাহলে প্রমাণ করতে হবে, তাহলে আমরা একটা একটা করে প্রমাণ করি। তাহলে আমরা আচ্ছা উদ্দীপকটা রাখি, আমরা এটা মুছে ফেলি। হ্যাঁ, এটাতে 4 মার্ক, এই যে তোমার এই যে এটাতে 4 আর এটাতে কিন্তু 4 মার্ক, মোট 10 মার্ক। হ্যাঁ, আমরা 10 মার্কের একটা প্রশ্নের উত্তর করবো ইনশাআল্লাহ। তাহলে ক নম্বরের উত্তর কি হবে? তাহলে আমরা এখন ছবি আঁকি, তাহলে ক নম্বর উত্তর হয়ে যাবে। এখন ছবি দেখো, এই যে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর, তাহলে একটা ত্রিভুজ এবিসি আঁকি। দেখো ত্রিভুজ এবিসি, এই হলো। তাহলে এটা একটা বিন্দু নি,
ভালো করে লক্ষ্য করো, এই যে তাহলে এটা হলো এ, এটা হলো বি, এটা হলো কি সি। দেখো তোমরা দেখে দেখে নকল, আসলে বেশিরভাগই নকল। নকল করতে পারলেই তোমার অঙ্ক হয়ে যাবে বা জ্যামিতি হয়ে যাবে। দেখো তো ত্রিভুজ এ বি সি, এ বি সি ত্রিভুজ, এ বি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে, যথাক্রমে মানে হচ্ছে কি প্রথমে এবি বাহুর মধ্যবিন্দু, তারপরে এসি বাহুর মধ্যবিন্দু। এবি বাহুর মধ্যবিন্দু কি ই, না সরি এবি বাহুর মধ্যবিন্দু ডি, এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই। তাহলে আমরা মধ্যবিন্দুটা মোটামুটি, যেহেতু এটা উপপাদ্য সেহেতু আমরা মোটামুটি ধরে নিব। তাহলে মনে করো এটা হলো এই যে, এটা হলো কি, এটা হলো ডি, এই যে এ বি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই, তার মানে এবি বাহুর মধ্যবিন্দু ডি যথাক্রমে মানে ক্রমানুসারে, তার মানে এসি বাহুর মধ্যবিন্দু ই। তাহলে এসি বাহুর মধ্যবিন্দু আমরা ই বসাই, এই যে ই হয়ে গেল। এবার বিকোণ এবং সিকোণের সমদ্বিখণ্ডক, তাহলে বিকোণের সমদ্বিখণ্ডক আমরা অঙ্কন করি। তাহলে বিকোণের সমদ্বিখণ্ডক কি, আচ্ছা বিকোণের সমদ্বিখণ্ডক এই যে বিকোণের সমদ্বিখণ্ডক এবং সিকোণের সমদ্বিখণ্ডক কিসে কোথায় মিলিত হয়েছে, ও বিন্দুতে মিলিত হয়েছে। এই যে ও বিন্দুতে এই যে ও বিন্দুতে মিলিত হয়েছে। দেখো তো চিত্রটা হয়েছে কিনা, মিলিয়ে দেখো এবার। তাহলে এই যে এ ত্রিভুজ এ বি সি এর এ বি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই, এই যে এ বি সি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই, কেমন? আচ্ছা তাহলে বিকোণ, এই যে বিকোণ এবং সিকোণের সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক দ্বয়, তাহলে সমদ্বিখণ্ডক এটা দ্বয় হবে, সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর এই যে ও বিন্দুতে মিলিত হয়েছে, এই যে মিলিত হয়েছে। তাহলে হয়ে গেল। তাহলে এইটুকু আঁকতে পারলে তুমি কত পেয়ে গেলা, 2 নাম্বার পেয়ে গেলা, কেমন? তাহলে আমাদের ক নাম্বার উত্তর শেষ। এরপরে আমরা চলে যাব খ নম্বর প্রমাণে। কিভাবে খ নম্বর প্রমাণ করতে হয়, তাহলে আমরা এগুলো উদ্দীপক তোমরা ভালো করে খেয়াল করো, ভালো করে বুঝো, হ্যাঁ বারবার করে বুঝবে ভালো করে উদ্দীপকে কি বলছে। উদ্দীপকটা যখন তুমি ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু উত্তর দিতে সহজ হয়ে যাবে। তাহলে আমি তোমাদের, আচ্ছা উদ্দীপকটা থাক, আমি তোমাদের এবার প্রমাণ করে দিই খ নাম্বার। এটা ক হয়ে গেল। খ নম্বর কি বলেছে, বলেছে যে ডিই সমান্তরাল বিসি প্রমাণ করতে হবে। তাহলে আমরা এবার কি করি, ছবিটা এই ধারে আঁকি, একটা সাইডে আঁকি, তাহলে তোমাদের সুবিধা হবে। এই যে
এই তারপরে হলো আমরা কি প্রমাণ করছি, খ নাম্বার, এই তাহলে এ বি সি, তাহলে খ নম্বরের জন্য কতটুকু দরকার, ছবি কতটুকু, খ নম্বরের জন্য আমাদের দরকার হচ্ছে এই যে ত্রিভুজ এ বি সি এর এ বি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই। তাহলে এ বি বাহুর মধ্যবিন্দু ডি নিয়ে নিই, এই যে ডি, আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, এই যে এটা হলো ডি, এটা হলো ই। এই যেহেতু উপপাদ্য আমরা ধরে নিলাম যে এবি বাহুর মধ্যবিন্দু হলো ডি আর এসি বাহুর মধ্যবিন্দু হলো ই, যেহেতু উপপাদ্য যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে, যেন আমরা ধরে নিলাম যে এটা এই যে ডিটা মধ্যবিন্দু, এটা কিন্তু পারফেক্ট একেবারে যে না হলেও সমস্যা নেই, এটা যেহেতু উপপাদ্য আমরা ধরে নিয়ে যুক্তি দিয়ে প্রমাণ করে দিব। আর যখন সম্পাদ্য আঁকতে বলবে তখন তো আমাকে একবারে পারফেক্ট এঁকে দেখাতে হবে, কেমন? আচ্ছা, এখন তাহলে আমরা কি বলবো, তোমাদের আরেকটা কথা মনে করিয়ে দিই, সেটা হলো যে জ্যামিতি প্রমাণের আবার কতগুলো ধাপ আছে। প্রমাণের ধাপ হলো, প্রথম ধাপ হলো সাধারণ নির্বাচন, দ্বিতীয় ধাপ কি বিশেষ নির্বাচন, 3 নম্বরটা কি অঙ্কন। হ্যাঁ, তাহলে সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, তারপরে কি অঙ্কন, তারপর হলো প্রমাণ, আর ছবি তো আঁকতে হবে, কেমন? তাহলে আমরা সাধারণ নির্বাচন কাকে বলবো? সাধারণ নির্বাচনে কিন্তু নির্দিষ্ট করে বলা থাকবে না, জাস্ট প্রশ্ন দেওয়া থাকবে। তো এখানে দেখো সাধারণ নির্বাচনটা কিন্তু দেওয়া নাই, এটা বিশেষ নির্বাচন দেওয়া আছে। কেন? কারণ ত্রিভুজ এবিসি উল্লেখ করে দেওয়া হয়েছে। যদি বলতো যে একটা ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু, হ্যাঁ মধ্যবিন্দু যদি বলতো, যদি এই যে ডিই, এই যে ত্রিভুজ এবিসি এবি এগুলো দেওয়া নাই, এই যে, তাহলে সেটা যদি দেওয়া না থাকতো তাহলে সেটা কি হতো? সাধারণ নির্বাচন হতো। যেহেতু এখানে বলে দিয়েছে ত্রিভুজটা হলো এবিসি, এবি বাহু এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এই যে ডি এবং ই, হ্যাঁ বিকোণ এবং শিকোণের সমদ্বিখণ্ডক অভিন্ন মিলিত হয়েছে। আচ্ছা, তাহলে এটুকুটা আমার দ্বিতীয় মানে গ নাম্বার প্রমাণে লাগবে, আমার খ নাম্বার প্রমাণের জন্য এইটুকুটা লাগবে, উদ্দীপকের এই অংশটুকু আমার দরকার, কেমন? এটা বুঝতে হবে তোমাকে। তাহলে উদ্দীপক থেকে আমাদের দরকার হচ্ছে কি, এই যে এই অংশটুকু আমাদের দরকার, এই যে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত আমাদের দরকার খ নম্বর প্রমাণের জন্য। আর গ যখন প্রমাণ করব তখন আমাদের এটা লাগবে, বিকোণ এবং শিকোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর অভিন্নতে মিলিত হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটা মানে এই যে ত্রিভুজ এবিসি সহ এটুকুটা দরকার খ নম্বরের জন্য। তাহলে আমি আরেকবার বলে দিই, সাধারণ নির্বাচন হচ্ছে যদি বলতো যে একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক, এখানে কিন্তু এটা হলো সাধারণ নির্বাচন। তো এখানে কিন্তু ত্রিভুজটা বলে দেওয়া নাই, ত্রিভুজের নাম দেওয়া নাই, হ্যাঁ বাহুগুলোর নাম দেওয়া, যেহেতু ত্রিভুজ নাম দেওয়া নাই তাহলে বাহুগুলোর নাম দেওয়া তো থাকছেই না, হ্যাঁ মধ্যবিন্দুগুলো বলে দেওয়া মানে নাম, মধ্যবিন্দুগুলোর নাম বলে দেওয়া নাই, তাহলে ওটা হলো সাধারণ নির্বাচন। কিন্তু যখন নির্দিষ্ট করে দিবে তখন সেটা হবে বিশেষ নির্বাচন। আমার মনে হয় তোমাদের আমি বোঝাতে পেরেছি। তাহলে দেখো, তাহলে আমাদের এখানে বিশেষ নির্বাচন দেওয়া আছে। তাহলে ছবি আঁকলাম, প্রথমে ছবি আঁকার পরে আমাদের লিখতে হবে কি বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন সংক্ষেপে লিখছি, দেখো বিশেষ নির্বাচন। তাহলে বিশেষ নির্বাচনটা কি, মন দিয়ে তোমরা শোনো। এটা যেহেতু তোমাদের বইয়ে করে দেওয়া আছে, জাস্ট আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি আর কি। তাহলে ত্রিভুজ এ বি সি এর এ বি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, দেখো দেখে দেখে এইভাবে বলবা, মুখস্থ করার দরকার নাই। তাহলে এ বি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, হ্যাঁ এই হচ্ছে। তাহলে প্রমাণ করতে হবে যে
প্রমাণ করতে হবে যে কি ডি, আচ্ছা ডি যোগ করতে হবে। হ্যাঁ, ডি যোগ করি। আমি আবার বলছি, বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ এ বি সি এর এ বি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, হ্যাঁ, এবং ইডি এবং ডি কমা ই যোগ করি। ডি কমা কি ই, এটা যোগ করি। আমরা যোগ করে ফেলি। এই যে আমরা যোগ করে ফেললাম। তাহলে বিশেষ নির্বাচনটা আবার বলি। তাহলে মনে করি এ বি, মনে করি এবিসি, তো এবিসি ত্রিভুজ দেয়াই তো আছে। এ বি সি ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, হ্যাঁ, এবং কি করি ডি যোগ করি। প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল, এই যে প্রমাণ করতে হবে যে এই যে ডি ই সমান্তরাল বিসি, এটা প্রমাণ করতে হবে। তারপরে প্রমাণ করতে হবে কি ডিই সমান হাফ বিসি, এই প্রমাণ করতে হবে। তাহলে এইটা নিয়ে আমি কিন্তু গত ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদের, এই পর্যন্ত এটা প্রমাণ করতে হবে। এখন আমরা চলে যাব অঙ্কনে। তাহলে অঙ্কন কি? তাহলে অঙ্কন হচ্ছে, দেখো অঙ্কন ভালো করে লক্ষ্য করো। ডিই বাহুকে এ পর্যন্ত এমনভাবে বর্ধিত করি, ডি বাহুকে এ পর্যন্ত এমনভাবে বর্ধিত করি, দেখো যেন ডি সমান ইএফ হয়। এমনভাবে বর্ধিত করি, মানে বাড়িয়ে দিই। বর্ধিত করা মানে কি বাড়িয়ে দেওয়া। এই যে তাহলে এমনভাবে বাড়িয়ে দিই যেন ডি সমান মনে করো ইএফ হয়। এ পর্যন্ত এই যে এ পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন ডি সমান ইএফ হয়। সিএফ যোগ করি। এই যে সিএফ যোগ করে ফেললাম, ছবি হয়ে গেল। তাহলে আমরা অঙ্কন কি করলাম দেখো, দেখে দেখে বলো যে ডি ই কে এ পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন ডিই সমান ইএফ হয়। ডি সমান কি হয় দেখা দিই, এমনভাবে বর্ধিত করি যে কি ডি সমান ইএফ হয়। এই যে ইএফ হয়, কেমন ডি সমান ইএফ হয় আমরা বর্ধিত করি। আরটা কি সি, তাহলে সি এফ যোগ করি, এই যে কেমন। তা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তোমরা আমি কিন্তু দেখো তোমার মন দিয়ে শোনো, আর বারবার দরকার হলে ভিডিওর ব্যাকে যাবা। যদি বুঝতে না পারো তোমরা বুঝে ফেলবা, তারপরে যদি বুঝতে না পারো আমার সাথে যোগাযোগ করে তোমরা বুঝে নেবা, কেমন। তাহলে আমি আবার বলি, ডি কে এ পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন ডি সমান ইএফ হয়। সি এফ যোগ করি, তাহলে কমা দিতে হবে কিন্তু, সি এফ যোগ মানে সি কমা, এই যে কমাটা যেন পড়ি ভুল না হয়। সি এফ যোগ করি মানে এখানে কমা দেওয়া লাগবে, সি কমা এফ যোগ করি। এই তো হলো অঙ্কন। এখন আমরা চলে যাবো প্রমাণে। তাহলে আমরা প্রমাণে চলে যাই। দেখো তোমাদের কত প্রমাণ সহজ।
তাহলে অঙ্কন হলো, বিশেষ নির্বাচন হয়ে গেল। এরপরে আমরা কি করব, প্রমাণ করে দিব, তাই না? দেখো প্রমাণ, প্রমাণ। তাহলে প্রমাণ কিভাবে করব? দেখো এখন প্রমাণ করতে হলে আমাদেরকে দেখো একটা জিনিস, এই যে ত্রিভুজ এ ডিই, এই ত্রিভুজটা আর সিএফ, এই ত্রিভুজটা সর্বসম দেখাতে হবে। এটা মনে রাখো। দেখো ত্রিভুজ, এই যে এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাতে পারলেই আমরা কিন্তু আমরা প্রমাণ করে ফেলতে পারবো, অর্থাৎ ডি সমান্তরাল বিসি কিন্তু বলে ফেলতে পারবো। তাহলে আমাদের শুরু করতে হবে কোথা থেকে? যে ত্রিভুজ এ ই ডি, দেখো ত্রিভুজ এ ই ডি এবং ত্রিভুজ এ ই ডি এবং ত্রিভুজ সি 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 সিই এফ এর মধ্যে এই যে, তাহলে এর মধ্যে কি কি পাচ্ছি আমরা? ভালো করে দেখো কি কি পাচ্ছি। ত্রিভুজ এ ডিই এবং ত্রিভুজ সিই এফ এর মধ্যে আমরা পাচ্ছি, ভালো করে খেয়াল করো, যে এ ই সমান ইসি পাচ্ছি। কেন? যেহেতু ই এসি এর মধ্যবিন্দু, উদ্দীপকা বলে দেওয়া হয়েছে। এই যে ইটা কি, এই যে ই, এই যে ই, হ্যাঁ, এই যে এবি এবং এসি, এই যে ই এসি এর মধ্যবিন্দু, এই যে এসি বাহুর মধ্যবিন্দু। দেখো এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই। তার মানে কি, এসি বাহুর মধ্যবিন্দু ই, এসি বাহুর মধ্যবিন্দু ই। তাহলে আমরা যেহেতু এটা মধ্যবিন্দু, আর মধ্যবিন্দু এসিকে দুই ভাগে ভাগ করে, তাহলে এ ই সমান সি বলতে পারি। তো কি বলতে পারি? এ ই সমান হলো, এ ই সমান ইসি। এই যে কেমন, এটা বলতে পারি। আর কি বলতে পারি? এখানে নোট দিয়ে দিতে পারো, নোট দিতে পারি ই এসি এর মধ্যবিন্দু, ই এসি এর মধ্যবিন্দু, এটা দেয়া আছে মধ্যবিন্দু, হ্যাঁ এটা কি দেয়া আছে, ই এসি এর মধ্যবিন্দু দেয়া আছে, এটা বলে নিতে পারো। কেমন? আচ্ছা, এরপরে আমরা বলতে পারি ডিই সমান, দেখো ডি ই সমান ইএফ অঙ্কন অনুসারে। তাহলে ডি সমান, দেখো ডি ই সমান হলো ইএফ, এই যে। তাহলে আমরা এই বাহু আর এই বাহু সমান পেলাম, এই বাহু আর এই বাহু সমান পেলাম। তাহলে এখন আমরা বলতে পারি, দেখো যে অন্তর্ভুক্ত, দেখো যে এই যে এই দুই বাহুর অন্তর্ভুক্ত এই কোণ, এই দুই বাহুর অন্তর্ভুক্ত এই কোণ, এই দুইটা কোণকে বলা হয় বিপ্রতীপ কোণ। তাহলে বিপ্রতীপ কোণ কাকে বলে? যে যদি একটি কোণের যে দুইটি রশি থাকে, তো দুটি রশিতে একটা কমন বিন্দু থাকে, তাহলে একটা কোণের যে দুটি রশি থাকে, ওই দুটি রশির বিপরীত রশি দ্বারা উৎপন্ন কোণ দ্বয় হচ্ছে কি, হ্যাঁ, কোন কোণের বিপরীত রশি দ্বারা উৎপন্ন কোণ হচ্ছে বিপরীত কোণ। তার মানে এটা একটা যদি রশি ধরো, এটা একটা রশি, এটার বিপরীত রশি হচ্ছে, যেমন এই যে ই এ এর বিপরীত রশি হচ্ছে ইসি, ই ডি এর বিপরীত রশি যদি আমরা ধরি ইএফ, যদি তীর চিহ্ন দিলে রশি হয়ে গেল। তাহলে এই কোণটা আর এই কোণটা কি কোণ? বিপ্রতীপ কোণ। আর বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়। আমি আবার বলছি, দেখো এ ই ডি, এই কোণের দেখো ই এ একটা রশ্মি, এর বিপরীত রশ্মি ই এ এর বিপরীত রশ্মি হচ্ছে ই সি, ই ডি এর বিপরীত রশ্মি হচ্ছে ই এফ, হ্যাঁ, দ্বারা গঠিত এই কোণটা হয়েছে। তাহলে এই কোণ আর এই কোণকে কি বলবো আমরা? বিপ্রতীপ কোণ বলবো। আর বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে অন্তর্ভুক্ত, দেখো অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত কি কোণ? এ ই ডি কোণ, এ ই ডি কোণ সমান অন্তর্ভুক্ত কি বলো? ই এফ সি এফ কোণ।
এই যে এ ই ডি কোণ অন্তর্ভুক্ত সি এফ কোণ, তাহলে সি ই সিই এফ কোণ, এই যে দেখো ভালো করে লক্ষ্য করো, তাহলে অন্তর্ভুক্ত ডিই এ কোণ সমান অন্তর্ভুক্ত সিই এফ কোণ। তাহলে এখন বলো তো এই যে শর্তগুলো পেয়ে গেলাম, তো এই যে শর্তগুলো এটা ত্রিভুজের কোন শর্ত? চারটা শর্তের মধ্যে তোমরা নিশ্চয়ই বলতে পারছো কি শর্তটা? এই যে বাহু কোণ বাহু শর্ত। তাহলে তুমি লিখে দিবা এখানে, অতএব ত্রিভুজ বাহু কোণ বাহু শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি কি? ত্রিভুজ এই যে ত্রিভুজ এইডি সর্বসম ত্রিভুজ সিইএফ, এই যে এটা বলবা কি অনুযায়ী? এই যে বাহু কোণ বাহু উপপাদ্য, বাহু কোণ বাহু উপপাদ্য, কেমন? এই শর্ত অনুযায়ী আমরা সর্বসম দেখিয়ে ফেলতে পারলাম। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে এখন আমরা তাহলে কি বলতে পারি? যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেছে, এখন আমরা কি বলতে পারি? এখন আমরা বলতে পারি, দেখো তাহলে আমি এটা মুছে ফেললাম যে হ্যাঁ তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেছে। এখন কি বলতে পারি? তাহলে এই ত্রিভুজ সর্বসম হয়ে গেছে। এখন আমরা বলতে পারি কি? সেটা হলো দেখো কোনগুলো তাহলে সর্বসম হয়ে যায়, হয়ে যাবে, মানে কোনটার সাথে কোনটা মিলে যাবে আমরা বলতে পারি কি? দেখো এই যে এই কোণটা, এই ত্রিভুজটাকে এখন এই ত্রিভুজের উপর ফেলে দিলে পারে। হ্যাঁ দেখো, এই ত্রিভুজকে যদি এই ত্রিভুজের ফেলে দিই তাহলে এই কোণটা আর এই কোণটা মিলে যাবে। তাহলে আমরা বলতে পারি এডি, এই যে এডি কোণ, তাহলে এ ডি ই কোণ, এডি ই কোণ সমান এই যে এ ডি ই কোণ সমান সি এফ ই কোণ বা ইএফ সি কোণ সমান ইএফ এফ সি কোণ। এখানে আমরা বলতে পারি একান্তর কোণ, যেহেতু কোণ দুটো সমান, একান্তর কোণ নিয়ে কিন্তু আমি ক্লাস নিয়েছি, তোমাদের খুব ভালো করে আলোচনা করেছি। একান্তর কোণ এই, আবার দেখো এই যে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ। তো একান্তর কোণ কেন আবারও বলে দিই, তাহলে এই কোণটা সমান, তাই না? আবার দেখো এই বাহু আর এই বাহুর ছেদক হচ্ছে এই যেটা ডিএফ ছেদক, আর এটা কি কোণ? আমরা জানি যে এরকম ভাবে যদি থাকে, মনে করো এরকম আর থাকে, আর এইভাবে ছেদক হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা কি হয়? একান্তর কোণ হয়, কেমন? তাহলে এই কোণটা একান্তর কোণ। আবার এই যে এই কোণটা দেখো, এটা হলো ছেদক, এই বাহু আর এই বাহুর ছেদক হচ্ছে যে এটা, তাহলে যে ডি এ ই কোণ, তাহলে ডি এ ই কোণ সমান ডি এ ই কোণ সমান ই সি এফ কোণ, ভালো করে লক্ষ্য করো, এটাও কিন্তু একান্তর কোণ। তাহলে একান্তর কোণগুলো যদি পরস্পর সমান হয় তাহলে বাহুগুলো কি হবে? সমান্তরাল হবে। ভালো করে খেয়াল করো যে এই যে এটা একান্তর কোণ, এটা, আর এই যে এই বাহুর ছেদক হচ্ছে কোনটা? এই যে এটা ডিএফ হলো ছেদক, তাহলে এই কোণটার একান্তর কোণগুলো পরস্পর সমান হয়ে গেলে আমরা বলতে পারি এডি সমান্তরাল সিএফ। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে এডি, অতএব
এডি সমান্তরাল, এটা সমান্তরাল চিহ্ন আমরা সবাই জানি। তাহলে এডি সমান্তরাল, এই যে এডি সমান্তরাল সিএফ, এই যে সিএফ দেখো, তাহলে এডি সমান্তরাল সিএফ, কেমন? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি বা তাহলে এবি সমান্তরাল বা এবি সমান্তরাল কি বলতে পারি? সরি, এখানে আমরা বলতে পারি কি, দেখো আর একটা কথা, আমরা কি বলতে পারি যে ডিবি সমান্তরাল, তাহলে এডি সমান্তরাল সিএফ বলতে পারি, আর অথবা বলতে পারি এবি সমান্তরাল সিএফ, এটা বলতে পারি। তাহলে হ্যাঁ এবি, তাহলে লিখতে পারি কি এবি সমান্তরাল কি লিখতে পারি? সিএফ লিখতে পারি, এখানে বা দাও, আবার বা এটাও লিখতে পারি বা ডিবি সমান্তরাল কি, যেহেতু একই রেখা, ডিবি সমান্তরাল, এই যে ডিবি সমান্তরাল কি সিএফ বা এফসি, এফসি বা সিএফ, আমরা এফসিডি কি বলছি আমরা, এডি, তাহলে এডি সমান্তরাল এফসি। আচ্ছা এফসিডি তাহলে একই হয়, এফসি এডি সমান্তরাল এফসি, তাহলে আবার এবি সমান্তরাল এফসি বলতে পারি, এফসি, তাই না? বা তাহলে ডিবি সমান্তরাল এফসি পেয়ে গেলাম। আবার বলতে পারি কি, যেহেতু কি, তাহলে আবার ডিবি সমান কি এফসি বলতে পারি, এবং কি বলতে পারি আমরা একটা, তাহলে ডিবি সমান্তরাল, তাহলে কি হলো ডিবি, এই যে ডিবি সমান্তরাল কি এফসি, এই যে ডিবি সমান্তরাল এফসি, আবার ডিবি সমান কি, যেহেতু আবার বলতে পারি আমরা যে এডি সমান্তরাল সি এসি বলতে পারি। দেখো এডি সমান কি এফসি, এটা এডি সমান এফসি, তাহলে যেহেতু এডি সমান ডিবি, তাহলে ডিবি সমান এফসি বলতে পারি আবার, তাহলে ডিবি সমান এফসি বলতে পারি, সমান কি এফসি, এটা বলতে পারি। ভালো করে খেয়াল করো, তাহলে তাহলে কি হলো, তাহলে এই যে একান্তর কোণ হওয়ার কারণে আমরা বলতে পারি এডি সমান্তরাল, এই যে এডি সমান্তরাল এফসি, তাহলে এডি সমান্তরাল যদি এফসি বলতে পারি, তাহলে আমরা এবিকে এফসি সমান্তরাল বলতে পারি, বা ডিবি সমান্তরাল এফসি বলতে পারি, কেমন? এটা বলতে পারি তো। আচ্ছা, তারপরে আবার দেখো যে এডি সমান, যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে এডি সমান এফসি, তাহলে এডি সমান যদি আবার ডিবি হয়, তাহলে ডিবি সমান এফসি, এই যে ডিবি সমান এফসি। তাহলে মনে রেখো যে, তাহলে দেখো যে ডি বি সি এফ একটা কি ত্রিভুজ, হ্যাঁ সরি ডিবি সিএফ এটা একটা সামুদ্রিক হয়ে গেল, ডিবি সিএফ কি হয়ে গেল, একটা সামুদ্রিক হয়ে গেল। ভালো করে খেয়াল করো যে ডিবি সিএফ সামুদ্রিকের মধ্যে আমরা পেয়ে গেলাম কি, তাহলে যে ডিবি, এই যে ডিবি সমান্তরাল এফসি, এই যে ডিবি সমান্তরাল এফসি, আর কি পেলাম, যে ডিবি সমান এফসি আমরা পেয়ে গেলাম। তাহলে ডিবি সিএফ এই চতুর্ভুজটি একটা সামুদ্রিক হয়ে গেল। হ্যাঁ, তাহলে সামুদ্রিক কাকে বলা হয়, যে চতুর্ভুজের দুটি বিপরীত বাহু, এই যে দুটি বিপরীত বাহু সমান্তরাল এবং সমান। যদি একটা সামুদ্রিকের দুটি বিপরীত বাহু কি হয়, সমান হয় এবং সমান্তরাল হয়, তাহলে যদি একটা ত্রিভুজের দুটি বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয়, তাহলে চতুর্ভুজটি কি হয়ে যাবে, সামুদ্রিক হয়ে যাবে, কেমন? তাহলে এই সামুদ্রিক হয়ে গেলে তাহলে অপর বিপরীত বাহু দুটিও কি হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে।
দেখো আমি আবার বলছি যে এখানে ভালো করে খেয়াল করো যে এই দুটো এদের একান্তর কোণ তোমরা বুঝতে পেরেছো। তাহলে এডি সমান্তরাল এফসি, এডি সমান্তরাল এফসি, তাহলে এ বি সমান্তরাল এফসি, তাহলে ডিবি সমান্তরাল এফসি বলতে পারি। আর কি বলতে পারি, এ ডি সমান সমান কিন্তু সমান্তরাল না, এ বি এ ডি সমান এফসি, তাহলে আমরা বলতে পারি ডিবি সমান এফসি সমান হলো, এবং এই দুটা কি সমান্তরাল, তাহলে ডি বি সি এফ চতুর্ভুজটি একটা সামান্তরিক হয়ে গেল। যেহেতু সামান্তরিক হলো অতএব আমরা বলতে পারি তাহলে ডি বি সি ডিবি সি এফ একটি সামান্তরিক যেহেতু বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এই যে এই বাহু কি সমান এবং সমান্তরাল, সামান্তরিক বলতে পারি। তাহলে আমরা বলতে পারি ডি এফ সমান্তরাল বিসি, অতএব তাহলে ডি এফ সমান্তরাল বিসি, এটা আমরা বলতে পারি বা লিখতে পারি। এরপরে কি লিখতে পারি, তাহলে ডি এফ সমান্তরাল বিসি অর্থাৎ ডি সমান্তরাল বা ডি ই সমান্তরাল বিসি, এই যে প্রমাণ একটা হয়ে গেল। তো ডি সমান্তরাল বিসি প্রমাণ হয়ে গেল। এখন আমাদের প্রমাণ করতে হবে ডিই সমান হাফ বিসি, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা জানি যে এই যে যেহেতু ডি বি সি এফ একটা সামান্তরিক, তাহলে আমরা ডি এফ সমান বিসি লিখতে পারি। তাহলে ডি এফ সমান্তরাল সমান ডি এফ সমান বি সি, বা লিখতে পারি কি ডি এফ সমান কি, তাহলে ডিই প্লাস ইএফ, ডিই প্লাস ইএফ সমান বিসি, তাহলে ডিই প্লাস ইএফ, যেহেতু ডি সমান ইএফ সেহেতু আমরা ডিই যোগ ইএফ, ডি সমান যেহেতু ইএফ তাহলে আমরা ডি যোগ ডি লিখতে পারি। এবার ইএফ এর জায়গাতে ডি আবার বসিয়ে দিতে পারি, তাই না? আমরা কি হতে পারি ডি ই এর মানে ই এফ এর স্থানে ডিই আমরা বসিয়ে দিতে পারি, যেহেতু ডিই সমান ইএফ। তাহলে বা তাহলে ডি যোগ ডি, ডিই যোগ ডি সমান বিসি, এই। এরপর আমরা কি লিখতে পারি, তো 2d ডিই আর ডিই যোগ করলে 2ডিই হয়, 2ডিই সমান বিসি, অতএব ডিই সমান হাফ বিসি। এই যে মানে বিসি বাই যে ডি দুইটা ডিই সমান বিসি, তাহলে ডিই সমান হবে কি বিসি বাই 2, তার মানে হাফ বিসি, বিসি বাই 2 কে আমরা হাফ বিসি লিখতে পারি। এটা প্রমাণিত হয়ে গেল, কেমন? তাহলে অতএব আমরা তাহলে কি প্রমাণ করলাম, বললাম যে ডিই সমান্তরাল বিসি, এবং আর কি প্রমাণ করলাম, ডিই সমান হাফ বিসি, ডিই সমান হাফ বিসি প্রমাণিত হয়ে গেল। তাহলে খ নাম্বার প্রমাণিত হয়ে গেল। তো তোমরা একটু বারবার করে চর্চা করবে, তাহলে এভাবে ছবি দেখে দেখে আমার মতো তোমরা প্রমাণ করে ফেলতে পারবে, মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। এরপরে আমরা প্রমাণ করব গ নাম্বার। দেখো গ নাম্বারটা কি প্রমাণ করব, গ নাম্বারটা হচ্ছে যে এই যে আমাদের প্রমাণ করতে হবে কি গ নাম্বার। দেখো গ নাম্বারের জন্য ছবি একটু আলাদা হবে, আমরা এই ছবিটা মুছে ফেললাম।
মানে ছবি আলাদা হবে না, যে এইটুকু শুধু মুছতে হবে, এই যে এগুলো লাগবে না। আচ্ছা পরিষ্কার করে আঁকি। তাহলে গ নম্বরের জন্য ছবিটা একটু আলাদা হবে, আমরা ছবিটা আঁকি। সেটা হলো কি, এই যে তাহলে এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ। তাহলে বিকোণে যে গ নম্বরে এই অংশটুকু প্রয়োজন হবে, এই যে বিকোণ এবং শিকোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে বিকোণের সমদ্বিখণ্ডকটা কি, এই যে বিকোণের সমদ্বিখণ্ডক আমরা মোটামুটি ধরে নিই, এই যে এটা বিকোণের সমদ্বিখণ্ডক। আর শিকোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এই যে, তাহলে এটা হলো ও। তাহলে বিকোণের সমদ্বিখণ্ডক বিও, আর শিকোণের সমদ্বিখণ্ডক কি, সিও। তাহলে বিও এবং সিও পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে যে এই যে বিও শিকোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ একোণ। আমি আবার বলছি, তাহলে এখানে আমরা কি বলবো, এখানে আমরা এখানেও বলবো আমরা বিশেষ নির্বাচন। তাহলে বিশেষ নির্বাচনটা কি, তোমরা একটু আমার সাথে সাথে বলো এবং লিখে নাও। যে মনে করি এ বি সি ত্রিভুজের বিকোণ এর সমদ্বিখণ্ডক বিও এবং শিকোণের সমদ্বিখণ্ডক, শিকোণ মানে যে সি বিকোণ, শিকোণ মানে এখানে শিকোণের সমদ্বিখণ্ডক সিও পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। আমি আবার বলছি, ত্রিভুজ এ বি সি এর বিকোণের সমদ্বিখণ্ডক বিও এবং শিকোণের সমদ্বিখণ্ডক সিও পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কি, আমি লিখছি না সম্পূর্ণ, তো আরও বেশি সময় লেগে যাবে। তাহলে বি ও শিকোণ সমান 90 ডিগ্রি যোগ হাফ একোণ, এটা প্রমাণ করতে হবে। কেমন, তোমরা খাতায় লিখে নাও। আমি আবারও বলছি, ত্রিভুজ এ বি সি এর বিকোণের সমদ্বিখণ্ডক বিও এবং শিকোণের সমদ্বিখণ্ডক সিও পরস্পর অবিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে বিও শিকোণ, এই যে বিও শিকোণ সমান 90 ডিগ্রি প্লাস একোণের অর্ধেক, একোণের অর্ধেক প্রমাণ করতে হবে। কেমন, তাহলে এই গ নম্বর প্রমাণ করতে হলে এটাকে উচ্চতর দক্ষতা বলা হয়। তাহলে এখানে আর একটা জ্ঞান দরকার আছে, সেটা হলো তোমরা সবাই জানো যে একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই দক্ষতাটা লাগবে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। এটা প্রমাণ এটা আমার সরি এটা হচ্ছে, হ্যাঁ, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। এটা আমি ভুল করে মুছে ফেলেছি, আর একবার একটু আঁকিয়ে নিই। এই এই হচ্ছে ছবিটা, হ্যাঁ, এই যে ও, এটা হলো বি, এটা হলো কি সি। আচ্ছা দেখো, এবার আমরা চলে যাই প্রমাণে। এখানে অঙ্কন প্রয়োজন নেই, প্রমাণে চলে যায়। তো প্রমাণ, তাহলে প্রমাণটা কি, তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেই হিসেবে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ বি সি এর, ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ, তাহলে দেখো এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ সমান হলো 180 ডিগ্রি।
ভালো করে লক্ষ্য করো। তাহলে আমরা এটা কি করব, 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করব। আমরা একটা সমীকরণের উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করতে পারি। কেন ভাগ করব এটা তোমরা পরবর্তীতে বুঝতে পারবে কেন ভাগ করব। এই জন্য ভাগ করব যেটা আমার লাগবে, ভাগটা করলে আমরা সহজেই প্রমাণটা করতে পারবো। তাহলে এই যে তাহলে এই আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 1/2 এ কোণ, এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 1/2 বি কোণ, বা বি কোণ বাই 2 একই কথা, বি কোণ। এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 1/2 সি কোণ, আর এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 90 ডিগ্রি। আমরা লিখে দেব উভয় পক্ষকে, দেখো উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা ভাগ, ভাগ লিখলেই হবে। হ্যাঁ, উভয় পক্ষকে কি করলাম, 2 দ্বারা ভাগ করলাম। এটা ছবি নাম্বার কত দিবা, এটা 1 দিবা। কেমন, এটা কি দিবা, 1। তাহলে আমরা পেলাম ত্রিভুজ এবিসি এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি, বা হাফ এ কোণ মানে 1/2 এ কোণ যোগ 1/2 বি কোণ যোগ 1/2 সি কোণ সমান 90 ডিগ্রি। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে পাই। এরপরে আমরা ত্রিভুজ বি ও সি, দেখো ত্রিভুজ বি ও সি এ, ওই ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা সেই হিসাব বলতে পারি যে বি ও সি কোণ, তাহলে বি ও সি কোণ যোগ ও বি সি কোণ, ও বি সি কোণ যোগ ও সি বি কোণ, ও সি বি কোণ সমান কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রি আমরা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি অতএব বা, তাহলে বিওসি কোণ যোগ, ভালো করে খেয়াল করো, এই যে ও বি সি কোণটা কিন্তু বি কোণের অর্ধেক। এই যে ও বি, এই যে এটা যেহেতু ও বি এই কোণটার এই কোণটা মিলে কিন্তু এ বি সি কোণ। তাহলে আমরা বলতে পারি যে ও বি সি কোণ সমান হাফ বি কোণ। এই যে ও বি সি কোণ আর ও বি এ কোণ, এই দুটা কোণ মিলে দুটা কোণ সমান, যেহেতু এটা ও বি সমদ্বিখণ্ডক। তাহলে আমরা বলতে পারি যে বি কোণ সমান, সরি ও বি সি কোণ সমান হাফ বি কোণ। তাহলে আমরা বলতে পারি হাফ বি কোণ। তারপর বলতে পারি একইভাবে যেহেতু ও সি সমদ্বিখণ্ডক বলে দেওয়া আছে এখানে উদ্দীপকে, তাহলে এই কোণ আর এই কোণ, ও সি বি কোণ আর ও সি এ কোণ সমান। তাহলে আমরা বলতে পারি যে ও সি বি কোণ সমান হাফ সি কোণ যোগ হাফ কি সি কোণ সমান কত, 180 ডিগ্রি। এই তো এটা সমীকরণ নম্বর কত, 2। এটা 2 নম্বর, এটা কত, 1 নম্বর, এটা 2 নম্বর। তার সমীকরণ 2 থেকে আমরা 1 বিয়োগ করে ফেলবো। তাহলে আমাদের শেষের পথে আমরা এগুলো মুছে ফেললাম। তাহলে আমরা কি করবো, 2 এবং 1 দেখে দেখে লিখবো আর কি, দেখে বিয়োগ করলে হয়ে যাবে আমাদের। তাহলে 2 থেকে সমীকরণ 2 থেকে 1 বিয়োগ করে, সমীকরণ 2 থেকে 1 বিয়োগ করি, বিয়োগ করি। এই যে তাহলে আমরা বিয়োগ করবো 1 থেকে, তাহলে আমরা তুলি। তো 2 নম্বর কি, তাহলে বি ও সি কোণ যোগ হাফ এ কোণ, কি হাফ বি কোণ, সরি বি ও সি কোণ যোগ, দেখে দেখে নকল করো আর কি, দেখে দেখে লেখা, কেমন। তাহলে বি ও সি কোণ যোগ হাফ বি কোণ যোগ হাফ সি কোণ, হাফ অর্থাৎ 1/2 সি কোণ সমান কত, 180 ডিগ্রি। এটা দেখে দেখে লিখলাম। এরপরে 1 নম্বর দেখে দেখে লেখো, এই যেটা হাফ এ কোণ প্লাস হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ সমান 90 ডিগ্রি। তাহলে হাফ এ কোণ যোগ হাফ বি কোণ যোগ হাফ সি কোণ সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমরা কি করব, বিয়োগ করব। তোমরা বিয়োগ তো জানো, 6 7 বিয়োগ শেখানো হয়েছে তোমাদের, কেমন।
আমরা বিয়োগ করব তাহলেই আমাদের হয়ে যাবে। তাহলে বিয়োগ করি, তাহলে এখানে কি আছে, প্লাস আছে মাইনাস হয়ে গেল, এটা মাইনাস, এটা মাইনাস। দেখো যে হাফ বি কোণ ক্যান্সেল, হাফ সি কোণ ক্যান্সেল, কেটে গেল। থাকলো কি বিও সি কোণ, এই যে প্লাসটা মাইনাস হাফ এ কোণ, মাইনাস হাফ এ কোণ। 180 থেকে 90 বাদ দিলে কত হয়, 90 ডিগ্রি। অতএব তাহলে বিও সি কোণ সমান 90 ডিগ্রি যোগ, পক্ষান্তর করে ফেলাম, এটাকে যদি ওই পারে নিয়ে যাই তাহলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই না? এই যে বিও সি কোণ 90 ডিগ্রি লিখলাম, আর মাইনাস 1/2 এ কোণ ডানে নিয়ে আসলে কি হয়ে যাবে, যে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। তোমরা জানো সবাই, এগুলো খুব বেসিক নলেজ, এগুলো 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। এই তো প্রমাণিত হয়ে গেল। কেমন? দেখো তোমরা বারবার এই ভিডিওটা দেখবে, আমি চেষ্টা করেছি খুব সহজ করে প্রমাণ করে দেওয়ার জন্য, ছবি দেখে। এটা কিন্তু আমাকে মুখস্থ বললে কিন্তু মুখস্থ বলতে পারবো না, কিন্তু দেখো ছবিটা যদি উদ্দীপকটা ভালো করে বুঝো, উদ্দীপক অনুযায়ী ছবি আঁকো, তাহলে তুমি এই যে ছবি দেখেই এই 10 মার্কের প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিতে পারবে। কিন্তু মুখস্থের কোনো এতগুলো কথা মুখস্থ করা সম্ভব নয়, মানে সম্ভব হলেও মনে থাকবে না, কঠিন। কিন্তু তুমি যদি ছবিটা ভালো করে, তুমি যদি উদ্দীপক ভালো বুঝলে উদ্দীপক অনুযায়ী ছবি আঁকো, ছবি এঁকে ছবি দেখে ক, খ এবং গ এর উত্তর তুমি দিয়ে ফেলতে পারবা। কেমন? তো বারবার ভিডিওটা দেখো এবং ভালো করে বুঝো। তারপরেও যদি কোনো অসুবিধা হয় তুমি আমার সাথে যোগাযোগ করবে। তবে একটা কথা মনে রাখো, তুমি বুঝছো না মানে তোমার যদি বেসিকের সমস্যা থাকে, পিছনের সমস্যা থাকে, তাহলে পিছনে আগে তোমাকে সলভ করে আসতে হবে। কারণ পিছনে যদি সমস্যা, 6, 7-এর জ্যামিতিগুলোতে যদি সমস্যা থাকে, 4, 5-এর জ্যামিতিগুলোতে যদি সমস্যা থাকে, তাহলে ওই জ্যামিতির সমস্যা থাকলে তুমি কিন্তু এটা বুঝতে পারবে না। তাহলে তোমাকে সবসময় বেসিক নলেজগুলো ঝালাই করতে হবে, বারবার ঝালাই করতে হবে, মানে ভালোভাবে জানতে হবে, একেবারে এক্সপার্ট হতে হবে। হ্যাঁ, তো এই এক্সপার্ট হওয়ার জন্য তোমাকে বারবার চর্চা করতে হবে। তুমি এক্সপার্ট হয়ে যেতে পারবে বারবার চর্চা করলে। কেমন? তাহলে তুমি ভালোভাবে কোণ সম্পর্কে, বিভিন্ন প্রকার কোণ সম্পর্কে, বিভিন্ন প্রকার ত্রিভুজ সম্পর্কে, বিভিন্ন প্রকার চতুর্ভুজ সম্পর্কে, এগুলো ভালোভাবে জানো। আর এই যে জ্যামিতির 6, 7-এর যে উপপাদ্যগুলো, এগুলো তোমার 9, 10-এ সূত্র হিসাবে কাজে লাগবে। ওগুলো জানলে তোমার জ্যামিতি মুখস্থ করতে, বুঝতে, প্রমাণ করতে কোনো অসুবিধা হবে না। তাহলে আজকে কী দক্ষতার প্রয়োজন হলো ভালো করে খেয়াল করো। দেখো এই জ্যামিতিটা প্রমাণ করতে আমার কী প্রয়োজন হলো, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা কিন্তু প্রমাণ করে দেওয়া আছে ক্লাস 6-এর বইয়ে বা 7-এর বইয়ে। তো এটা কিন্তু আমার এখানে এই দক্ষতাটা প্রয়োজন হলো, তাই না? তারপর আমার আর কি প্রয়োজন হলো, আমার প্রয়োজন হলো বাহু কোণ বাহু উপপাদ্য, যে 4টে উপপাদ্য, মানে তোমার ত্রিভুজের সর্বসমতা নিয়ে আমি কথা বলেছিলাম 4টার মধ্যে, এখানে কিন্তু এটা দরকার হলো, তাই না? এলো। তাহলে এখানে দরকার হলো সমান্তরাল সরলরেখা কাকে বলে, একান্তর কোণ কাকে বলে। তাহলে যে একান্তর কোণ তুমি যদি না বুঝো, সমান্তরাল সরলরেখা যদি না বুঝো, ত্রিভুজের সর্বসমতা যদি না বুঝো, হ্যাঁ, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এগুলো যদি না জানো, তাহলে এগুলো প্রমাণ করতে পারবে না। এই জন্য তোমাকে বেসিক নলেজগুলো ভালো করে জানতে হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাবা মাকে শ্রদ্ধা করো, বাবা মাকে বিনয়ের সাথে কথা বলবা, গুরুজনদের সাথে বিনয়ের সাথে কথা বলবা, ছোটদেরকে স্নেহ করবা, হ্যাঁ, সবাই সৎ থাকবা, সদা সত্য কথা বলবে। তো সবারই সুস্বাস্থ্য কামনা করে, হ্যাঁ, এবং তোমাদের নেক হায়াত এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।